গল্পটা শুরু হয় ডাবলিন কাউন্টির একটা নিরিবিলি গ্রামে। দেখা যায় সারা নামের একজন মা খুব সম্প্রতি তার স্বামীর সাথে ঝগড়া করে ছেলে ক্রিসকে নিয়ে চলে এসেছে একটা নতুন শহরে। নতুন শহরে ছেলের মন ভোলাতে আজকে তারা একটা অ্যামিউজমেন্ট পার্কে এসেছে। এখানে এসে ক্রিস কিছুটা তার বাবার অভাব ভুলে থাকে। তাই যখনই ক্রিস মন খারাপ করে তখনই সারা তাকে এই পার্কে নিয়ে আসে। ডাবলিনের এই অঞ্চল শহর থেকে অনেকটাই দূরে আর গভীর বনাঞ্চলের জন্য পরিচিত। এই জঙ্গল এতটাই ঘন যে এর ভেতরে মানুষ খুব একটা যাতায়াত করে না, বন্য প্রাণীর ভয়ে। তাই এর ভেতরে আসলে কি আছে সেটা গ্রামবাসীর অনেকেরই অজানা। সারা এখানে একটা অ্যান্টিক শপে কাজ পেয়েছে আর সামর্থ্য অনুযায়ী একটা পুরাতন বাসায় এসে উঠেছে। পার্ক থেকে তারা ওই ঘন জঙ্গলের ভেতর দিয়ে বাসার দিকে আসছিল। তখন ক্রিস তার মাকে বলে তার ক্লাসে স্টুয়ার্ট নামের একটা ছেলে আছে যে তাকে খুবই বিরক্ত করে। সে বলে তাদের গাড়িটা নাকি অনেক ভাঙাচোরা, তাই কাল থেকে সেই গাড়িতে আর স্কুলে যাবে না, তাকে যেন একটা সাইকেল কিনে দেওয়া হয়। সারা তাই ক্রিসের মন রাখতে বলে সে সামনের মাসে তাকে একটা সাইকেল নিয়ে দিবে। তখনই তাদের গাড়ির সাথে ধাক্কা লাগে একটা অদ্ভুত হুডি পরা মহিলার সাথে। এতে সারাদের গাড়ির ডান দিকের মিররটা ভেঙে যায়। তখন সারা গাড়ি থেকে নেমে এসে মহিলাটাকে এসে ঠিক আছে কিনা জিজ্ঞেস করলে মহিলাটা কোনো উত্তর দেয় না। সে কাছে গেলে দেখে একটা বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, যে অনবরত বিড়বিড় করে বলে যাচ্ছে, এটা আমার ছেলে না, এটা আমার ছেলে না। আর একটু পরে গাড়িতে বসে থাকা ক্রিসের দিকে অদ্ভুতভাবে তাকালে সারা ভয় পেয়ে মিররটা সেখান থেকে তাড়াতাড়ি নিয়ে গাড়িতে উঠে পড়ে আর সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সারা একাই তার পুরনো বাড়িটা রেনোভেট করার কাজ করছে। এই পুতুলটা ক্রিসের সবচেয়ে প্রিয় খেলনা, সে সবসময় এটা নিয়ে খেলাধুলা করতে থাকে। এ সময় তার মা তাকে খাবার কথা বললে জানা যায় ক্রিস পাউডার চিজ একেবারেই পছন্দ করে না, আর খাবারটা কিছুটা ঠান্ডাও হয়ে গেছে। আর তখন সারা সেখানে আসে আর ক্রিসের সাথে একটা মজা করে। এটা তাদের প্রতিদিনকার রুটিন। তাদের এই অতি পরিচিত স্বভাবগুলো কিন্তু মনে রাখতে হবে। ক্রিস খাওয়া শুরু করলে সারা স্টোর রুমে আসে কিছু জিনিস নিতে। এ সময় হঠাৎ ক্রিস চিৎকার করে ওঠে। সারা সেখানে গেলে দেখে ক্রিস একটা মাকড়সা দেখে ভয় পেয়েছে। জানা যায় ক্রিস মাকড়সা খুবই ভয় পায়। সারা সেটা বাগানে ছেড়ে দিলে ক্রিস বলে, তুমি কেন এটা মেরে ফেললে না? বাবা থাকলে ঠিকই এটা মেরে ফেলতো। তখন সারা হঠাৎ রেগে গিয়ে বলে, আমি তোমার মা, বাবা নই। তখন ক্রিস বলে, তুমি তো বলেছিলে বাবা আমাদের পেছনে পেছনে আসছে, কিন্তু তুমি তাকে ছাড়াই এখানে চলে এসেছো, তুমি একটা মিথ্যাবাদী। এই বলে ক্রিস জঙ্গলের দিকে দৌড় দেয়। সারা তার পেছনে পেছনে জঙ্গলে প্রবেশ করলেও অস্বাভাবিকভাবে সে ক্রিসকে জঙ্গলের কোথাও দেখতে পায় না। গাছপালার ফাঁক গলে কুয়াশা ঢাকা একটা অজানা নীরবতা চারিদিকে জমে উঠেছে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে সে একটা বিশাল অদ্ভুত এক গর্তের সামনে এসে দাঁড়ায়। জানা যায় অতি সম্প্রতি একটা ভূমিধসে এই জায়গাটার এই অবস্থা হয়েছে, আর যেটা ঠিক নিচে একটা চোরাবালি আছে। জায়গাটা কেন জানি অসম্ভব রকমের গা ছমছমে, বাতাসটাও কেমন জানি ভারী লাগছে। সারা অনুভব করে সে ধীরে ধীরে মোহগ্রস্ত হয়ে পড়ছে। দৃষ্টিটা গর্তের মাঝখানে আটকে যাচ্ছে, সে যেন চোখ সরাতেই পারছে না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ ক্রিস পেছন থেকে সারাকে মা বলে ডাক দেয়। সারা পেছন ঘুরে দেখে ক্রিস দাঁড়িয়ে আছে, অথচ একটু আগেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর সারা তাকে জড়িয়ে ধরে আর বলে এভাবে যেন সে আর তার থেকে কোথাও পালিয়ে না যায়। আর তারপর ক্রিসকে নিয়ে সারা ঘরে চলে আসে। ওই দিন রাতে সারার কিছু কলিগ ডিনারের দাওয়াতে আসে। আড্ডার এক পর্যায়ে তারা সেই মহিলার কথা বলে যার সাথে সারাদের গাড়িটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। জানা যায় ওই মহিলার জেমস নামের একটা ছেলে ছিল, যে ক্রিসদের ক্লাসেই পড়তো। একদিন হঠাৎ মহিলা কোথাও থেকে হন্তদন্ত হয়ে ক্লাসে প্রবেশ করে আর বলতে থাকে জেমস নাকি তার ছেলে না, আর তার ছেলেকে সে কোথায় লুকিয়ে রেখেছে, আর অনবরত গালাগালি করতে থাকে। ওই ঘটনার পর মহিলাকে পাগলাগারোতে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু সে কিছুদিনের মধ্যে ছাড়া পেয়ে যায় আর বের হয়ে সে জেমসকে মেরে ফেলে। এরপর থেকেই নাকি সে এদিক সেদিক রাত বেরাতে ঘুরে বেড়ায়। ওই দিন রাত থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। মধ্যরাতে সারা পানি খেতে উঠলে দেখে ক্রিস বিছানায় নেই। এই সময় বাড়ির পিছন দিককার দরজা বারবার বাড়ি খাওয়ার আওয়াজ আসতে থাকে। সারা সেখানে গেলে দেখে বাইরে প্রচণ্ড বাতাস বইছে, আর দরজা খোলা থাকার কারণে সেটা বাড়ি খাচ্ছে। তাহলে ক্রিস কি বাইরে চলে গেল? মনে মনে প্রচণ্ড ভয় পেলেও সারা ক্রিসের কথা চিন্তা করে একটা টর্চ হাতে করে জঙ্গলের ভেতর ক্রিসকে খুঁজতে চলে যায়। জঙ্গলের ভেতর ঘুটঘুটে অন্ধকার,
শুধু টর্চের আলো যেখানে পড়ছে সেই জায়গাটুকুই দেখা যায়। এমন সময় একটা গাছের উপর আলো পড়তেই মনে হলো কেউ যেন গাছের আড়ালে লুকিয়ে পড়ল। সারার বুকটা ধক করে ওঠে। বুঝতে পারে জঙ্গলের ভেতর একা এসে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে, আর তাই সে যত দ্রুত সম্ভব জঙ্গল থেকে বের হয়ে ঘরের দিকে দৌড় দেয়। আর ঘরে এসেই ইমার্জেন্সি কল করে। কিন্তু তখন সে দেখতে পায় ক্রিস তার পেছনেই দাঁড়িয়ে আছে। সারা তাকে জিজ্ঞেস করে সে কোথায় চলে গিয়েছিল। ক্রিস বলে সে তো এখানেই ছিল। সারা কিছুই বুঝে উঠতে পারে না। সে ভাবে নতুন জায়গায় কাজের প্রেশার আর দুশ্চিন্তার কারণে হয়তো তার সাথে এমন হচ্ছে। তাই পরদিনই সারা একজন ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার সবকিছু দেখে সারাকে কিছু অ্যাংজাইটি পিল প্রেসক্রাইব করে দেয় আর বলে সে যেন কয়েক সপ্তাহ পর আবার তার সাথে দেখা করে। এদিকে দিনকে দিন ক্রিসের আচরণে একটা অদ্ভুত পরিবর্তন আসতে থাকে। কখনো সে হঠাৎ করেই চোখের পলকে হাজির হয়ে যায়, আবার কখনো সকালবেলা সারা ঘুম থেকে ওঠার আগেই সে ফুলের তোড়া নিয়ে তাকে সারপ্রাইজ দিতে চলে আসে। এর কোনোটাই এর আগে ক্রিস কখনো করেনি। ওই দিন ক্রিসকে স্কুল থেকে আনতে গেলে সারা খেয়াল করে স্টুয়ার্ট, যাকে ক্রিস একদমই দেখতে পারত না, তার সাথে ক্রিসের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সারার কাছে এই সবকিছু একটু অন্যরকম লাগলেও ক্রিসের বয়সের কথা চিন্তা করে সে খুব একটা গুরুত্ব দেয় না। বাসায় ফেরার সময় সারা রাস্তায় আবার সেই অদ্ভুত মহিলাটাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যে একটা সাদা গাউন পরে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে। গাড়ির উপস্থিতি টের পেয়ে মহিলাটা তাদের দিকে আগাতে শুরু করে আর গাড়ির কাছে এসে দাঁড়িয়ে যায়। সারা সে সময় রেগে গিয়ে মহিলাটার কাছে গেলে শুনতে পায় মহিলাটা আনমনে বলছে, কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। একসময় মহিলাটার ধ্যান কেটে গেলে সে সারাকে যে কথাটা বলে সেটা হলো, এটা তোমার ছেলে না। সারা এটা শুনে একটু চমকে যায়। আর তখনই একটা বৃদ্ধ লোক মহিলাটাকে নরিন নামে সম্বোধন করে ডাকে। জানা যায় এই লোকটা মহিলাটার স্বামী, যার নাম ব্র্যাড। সে জানায় নরিনের মানসিক সমস্যা আছে আর মাঝে মাঝে সেভাবে রাস্তায় বের হয়ে যায়। এরই মধ্যে নরিন ধীরে ধীরে গাড়িটার পাশে গিয়ে দাঁড়ায়। সারা একটু অস্বস্তি বোধ করলে লোকটার সাথে কথা মাঝপথে শেষ করে দিয়ে সে গাড়িতে এসে বসে পড়ে। দেখা যায় নরিন বিরক্তি আর ঘৃণা ভরা দৃষ্টি দিয়ে ক্রিসের দিকে একভাবে তাকিয়ে আছে। আর হঠাৎই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সে গাড়ির জানলাতে মাথা ঠুকতে শুরু করে আর একই কথা বলতে থাকে, এটা তোমার ছেলে না। সারা মহিলার এরকম আচরণে ভয় পেয়ে গাড়ি নিয়ে দ্রুত চলে আসে বাসায়। পরদিন ক্রিসকে স্কুলে রেখে আসার সময় সারা গত দিনের ঘটনা নিয়ে মিস্টার ব্র্যাডের সাথে একটু আলোচনা করতে চেয়েছিল। তাই গাড়িটা বাড়ির সামনে রেখে মেন গেটের ভেতরে ঢুকলে সে দেখে নরিনের মাথাটা কেউ মাটির ভেতর ঢুকিয়ে রেখেছে আর কিছু কাক তার মাংস ছেড়ে ছেড়ে খাচ্ছে। এটা দেখে সারা পুলিশ কল করলে তারা বাসায় আসে সারার বয়ান রেকর্ড করতে। পেছনে ক্রিস আরেকজন পুলিশ সদস্যের সাথে খেলার ছলে পাঞ্জা লড়ছিল। তখন সারা দেখতে পায় পুলিশ সদস্য ক্রিসের সাথে পেরে উঠছে না আর এক পর্যায়ে তার হাত কবজি থেকে ভেঙে যায়। আর সেই মুহূর্তে সারার হুঁশ ফিরে অন্য পুলিশ সদস্যের ডাকে। দেখা যায় এতক্ষণ যা হচ্ছিল তা সবকিছুই সারার কল্পনা ছিল। বিকেলে নরিনের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সারা মিস্টার ব্র্যাডের বাসায় আসে। আর এসেই সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে, বাসার প্রতিটা দেয়ালে অসংখ্য আয়না লাগানো আছে। আর আজকে কোনো একটা বিশেষ কারণে আয়নাগুলো কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দেখা যায় নরিনের লাশটা তখন বেডরুমে রাখা আছে আর সেখানে জেমসের একটা ছবিও আছে, যে বহু বছর আগে মারা গেছে। তখন সেখানে মিস্টার ব্র্যাড আসলে সে সারাকে বলে, ওই দিন নরিন আসলে তোমার ছেলের কোনো ক্ষতি করতে চায়নি। জেমসের 8ম জন্মদিনের পর থেকে সে বলা শুরু করেছিল জেমসের মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে। আসলে এমন ছোট ছোট পরিবর্তন যা একমাত্র মাই দেখতে পায়। ডাক্তারেরা নরিনের অসুস্থতার একটা নামও দিয়েছিল, কিন্তু নরিন তো মেনেই নিয়েছিল। তখন সারা জিজ্ঞেস করে সে কি মেনে নিয়েছিল। লোকটা বলে, নরিন ভাবত জেমস আমাদের ছেলে না, কোনো অশরীরই জেমসের রূপ ধরে আমাদের সাথে বসবাস করছে, যে ওই জঙ্গলটা থেকে এসেছে। এ সময় জানা যায় নরিন আসলে জেমসকে হত্যা করেছিল না। মিস্টার ব্র্যাড বলে জেমস তার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আর মারা যায়, কিন্তু এই কথাটা বলার সময় স্পষ্ট দেখা যায় লোকটা কিছু একটা চেপে যাওয়ার চেষ্টা করছে। পরদিন সকালে সারা মর্নিং ওয়াকে বের হলে জঙ্গলের পাশে হঠাৎ একটা জিনিসে তার চোখ আটকে যায়। কাছে যেতে স্পষ্ট হয় এটা ক্রিসের সেই প্রিয় খেলনাটা, কিন্তু কোনো স্বাভাবিক কারণবশত এই জিনিসটা এখানে আসা
একেবারেই অসম্ভব। বাড়ি ফিরে নাস্তা করার সময় সারা সাবধানে ক্রিসকে জিজ্ঞেস করে, তুমি কি জঙ্গলে গিয়েছিলে? ক্রিস তখন বলে সে জঙ্গলে যায়নি। সারা বলে, অনেকদিন তোমাকে তোমার প্রিয় খেলনাটা নিয়ে খেলতে দেখিনি, কেমন আছে তোমার সেই সোলজারটা? আর তখন এতক্ষণ ধরে নিশ্চিন্ত মনে খাবার খেতে থাকা ক্রিস হাওয়া থামিয়ে দেয়। সারা তার দিকে ঘুরে খেলনাটা দেখিয়ে বলে, তাহলে এটা জঙ্গলে গেল কি করে? আমাকে সত্যিটা বলো। এ সময় ক্রিস রেগে যায় আর আচমকাই সে প্রচণ্ড শক্তি দিয়ে খাবারের টেবিলটা সারার দিকে ছুঁড়ে মারে। এটা দেখে সারা স্তব্ধ হয়ে যায়, কারণ ক্রিসের মতো একটা ছোট বাচ্চার পক্ষে কখনোই এত বড় একটা টেবিল এভাবে ছুঁড়ে মারা সম্ভব ছিল না। কিন্তু সারা নিজেকে জোর করে বোঝাতে চাইছে এটাই ক্রিস। সে যা কিছু ভাবছে এটা শুধুই তার মানসিক চাপের কারণে হচ্ছে। কিন্তু ওই দিন রাতে সে যেটা দেখে তাতে তার মনের সন্দেহ একদম পুরোপুরিভাবে বসে যায়। রাতে ক্রিসের রুম থেকে অদ্ভুত আওয়াজ পেলে সে দরজার নিচ দিয়ে তাকালে দেখতে পায় যে ক্রিস মাকড়সা দেখে প্রচণ্ড ভয় পেত, সে এখন অদ্ভুত এক বিকৃত ভঙ্গিতে মেঝেতে হামাগুড়ি দিয়ে মাকড়সার পিছে পিছে ছুটছে। দেহ কেমন অস্বাভাবিক রকম কুঁচকে আছে। এক মুহূর্ত পরেই সেই মাকড়সাটাকে নিজের হাতে ধরে নিয়ে এক বিকট ক্ষুধার্ত ভঙ্গিতে চিবিয়ে খেতে শুরু করে। সারা এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর নিঃশব্দে পেছনে সরে যেতে শুরু করে। কিন্তু এ সময় ভুলবশত তার পায়ে একটা আওয়াজ তৈরি হলে রুম থেকে বিকৃত ভঙ্গিতে ক্রিস জিজ্ঞেস করে, মা, এটা কি তুমি? সারা আতঙ্কে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে ছুটে নিজের রুমে চলে আসে আর দরজা ভিড়িয়ে দেয়। তখন দেখা যায় ক্রিস অদ্ভুতভাবে সারাকে ডাকতে ডাকতে তার রুমের সামনে এসে থেমে যায়। তখন সারা স্বাভাবিকভাবে উত্তর দিলে ক্রিস অদ্ভুত এক শীতল কণ্ঠে বলে, গুড নাইট মা। তারপর সেখান থেকে চলে যায়। সারা এই সব কিছু আর নিতে পারছিল না। সে জানতে চায় ক্রিসের মতো দেখতে যে ছেলেটা তার বাসায় আছে সে আসলেই ক্রিস কিনা, আর যদি না হয় তাহলে তার আসল ছেলে কোথায়। তাই পরদিন সকালে সারা একটা ক্যামেরা কিনে নিয়ে আসে আর সেটা ক্রিসের রুমে লাগিয়ে রাখে। এদিকে পরদিনই ছিল ক্রিসের স্কুলে বাচ্চাদের একটা ফাংশন, আর ক্রিসও সেখানে অংশগ্রহণ করেছে। উপস্থিত দর্শকদের মধ্যে সারাকে গতকাল রাতের ঘটনা কোনোভাবেই স্টেজে দাঁড়িয়ে থাকা ক্রিসকে নিজের ছেলে ভাবতে দিচ্ছিল না। এক পর্যায়ে সে গ্যালারি থেকে দৌড়ে বের হয়ে যায় আর বাসায় এসে ক্যামেরার ফুটেজ চেক করে, আর এটা নিয়ে চলে আসে মিস্টার ব্র্যাডের বাসায়। জানা যায় বেঁচে থাকাকালীন নরিন প্রতিদিন লোকটাকে প্রত্যেকটা আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখত যে সে বদলে গেছে কিনা, কারণ আয়না কখনো মিথ্যা বলে না। তখন সারা ক্যামেরাটা বের করে মিস্টার ব্র্যাডকে দিয়ে বলে, জেমসের সাথে যা হয়েছিল তা হয়তো ক্রিসের সাথেও হচ্ছে। তখন লোকটা বলে, জেমসের সাথে তো কিছুই হয়েছিল না। সারা লোকটাকে ভিডিওটা দেখার জন্য বললে সে দেখে, কিন্তু সারাকে মিথ্যা বলে যে সে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ভালো মতো দেখতে পারছে না। তখন সারা বারবার জোর করতে থাকলে লোকটা ক্যামেরাটা আছাড় দিয়ে ভেঙে ফেলে। এর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে যেটা ওই লোকটা আর কখনোই মনে করতে চায় না। বাসায় ফিরে দুপুরের খাবার সময় সারার কাছে একেবারে স্পষ্ট হয়ে যায় যে এটা কোনোভাবেই ক্রিস হতে পারে না। টেবিলে রাখা পাউডার চিজ ক্রিস খুব স্বাচ্ছন্দ্যেই খাবারের উপর ঢেলে নিচ্ছে, অথচ ক্রিস পাউডার চিজ একেবারেই পছন্দ করত না। খাবার শেষে শেষবারের মতো নিশ্চিত হওয়ার জন্য সারা ক্রিসকে বলে, আমরা অনেকদিন ধরে আমাদের প্রিয় গেমটা খেলি না, চলো আজকে আমরা আমাদের সব থেকে প্রিয় গেমটা খেলব। কিন্তু ক্রিস কোনো রেসপন্স না করলে সারা বলে ওঠে, তুই আমার ছেলে না, তুই অন্য কিছু, আমার ছেলে কোথায়? তখন ক্রিস নিজের আসল রূপে ফিরে আসে আর সারাকে রান্নাঘরে ছুঁড়ে ফেলে দেয়। জ্ঞান ফিরলে সারা দেখতে পায় ক্রিসের মতো দেখতে সেই অশুভ সত্তাটা তার পাশেই হাত দিয়ে মাটি খুঁড়ে চলেছে, আর এক পর্যায়ে সারার মাথাটা ওই গর্তে দিয়ে সে মাটি চাপা দিতে শুরু করে, আর এক সময় ক্লান্ত হয়ে পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে সারা কোনো রকমে সেখান থেকে বের হয়ে আসে আর ক্রিসকে টেনে বেসমেন্টে নিয়ে আসে, যেখানে তার গাড়ির পুরনো ভাঙা মিররটা রাখা ছিল। ভয়ে ভয়ে মিররটা তার দিকে তাক করতে এসে দেখতে পায় একটা পচা গলা অশুভ সত্তা ক্রিসের রূপ ধারণ করে এতদিন তার সাথে বসবাস করছিল। সারা সেটাকে বেসমেন্টের ভেতরে রেখে বাইরে দিয়ে দরজা লাগিয়ে দিতেই সেটা একটা বিকট আর কর্কশ শব্দে চিৎকার করতে থাকে, যেন কানের পর্দা ফেটে যাবে। তখন সারার খেয়াল হয় সে এরকমই একটা আওয়াজের খুব ক্ষীণ একটা শব্দ জঙ্গলের ভেতর ওই জায়গাটাই পেয়েছিল যেখানে ভূমিধস হয়েছে। তাই আর কিছু চিন্তা না করে সারা ওই জায়গায় চলে আসে আর ওই চোরাবালির মধ্যে নেমে যায়। একসময় চোরাবালিতে ডুবে যেতে যেতে
সারা একটা অদ্ভুত গুহায় প্রবেশ করে, যেটা এই চোরাবালির ঠিক নিচেই ছিল। গুহাটা খুবই স্যাঁতস্যাঁতে, অনেকগুলো ছোট ছোট সুড়ঙ্গ গুহার আরও গভীরে চলে গেছে। একটা সুড়ঙ্গ ধরে সারা একটু একটু করে আগাতে থাকে, আর একটু পরে একটা অপেক্ষাকৃত বড় গহ্বরে চলে আসে, যেখানে আগে থেকেই কিছু কঙ্কাল পড়ে আছে। আর তখনই সারা দেখতে পায় একটা কোণায় অর্ধেক মাটি চাপা অবস্থায় আসল ক্রিস পড়ে আছে। আর খুব বেশি দিন দেরি হলে হয়তো ক্রিস এখানেই মারা যেত। ক্রিসকে সেখান থেকে বের করলে ভয়ানক চাপা গর্জনের সাথে আরও অনেকগুলো অশুভ সত্তা জেগে ওঠে, যারা এখানে একটা নতুন দেহের অপেক্ষায় ছিল। সারা তখন তাড়াতাড়ি ক্রিসকে সেখান থেকে নিয়ে হামাগুড়ি দিয়ে বের হতে শুরু করে, কিন্তু এমন সময় হঠাৎ একটা অশুভ সত্তা সারার হাত ধরে ফেলে। টর্চের আলোটা সেদিকে ফেলতেই সারা যেটা দেখে তাতে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। গর্তের ভেতর হুবহু তার মতন দেখতে কেউ একজন তার হাত চেপে ধরে আছে। সারা সজোরে টর্চ দিয়ে বাড়ি দিয়ে হাতটা ছাড়িয়ে দেয়। গর্ত থেকে কোনো রকমে বের হয়ে আসতে পারলে সারা ভালো করে খেয়াল করে দেখে ক্রিস জীবিত আছে কিনা। ভাগ্যক্রমে খুব বেশি দেরি না হয়ে যাওয়ায় ক্রিস তখনও জীবিত ছিল, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। সারা তাড়াতাড়ি বাসায় ফিরে আসে আর ক্রিসকে হাসপাতালে নেওয়ার জন্য চাবি আনতে গেলে দেখে বেসমেন্টের দরজার ওই পাশ থেকে এখনও সেই অশুভ সত্তাটা সারাকে ক্রিসের কণ্ঠে মা বলে ডাকছে। এরপর দেখা যায় সারা ক্রিসকে কোলে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে আর ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, যাতে সেই অশুভ সত্তা আর কখনোই ক্রিসের রূপ ধরে ফিরে আসতে না পারে। ওই দিনের পর সারা ডাবলিন কাউন্টি ছেড়ে দেয় আর চলে আসে একটা নতুন শহরে, আর এখানে নতুন করে তার মাস্টার্সের পড়া শুরু করে। সারার নতুন বাসায় খেয়াল করলে দেখা যায় সেখানেও মিস নরিনের মতো বাসার সমস্ত দেওয়ালে আয়না লাগিয়ে রেখেছে সারা। আর প্রতিনিয়ত সে ক্যামেরায় ক্রিসের ছবি তুলে দেখে তার মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা, যেমনটা মিস নরিন করত। গল্পের শেষে দেখা যায় ওই গর্তগুলোতে থাকা একটা অশুভ সত্তা সারার রূপ ধারণ করেছিল। এটার সাথে মিস্টার ব্র্যাড কেন বিষয়টাকে বারবার গোপন রাখতে চাইছিল এটার একটা ব্যাখ্যা পাওয়া যায়। সম্ভবত মিস্টার ব্র্যাড নিজেও সেই অশুভ সত্তা, আর এই কারণেই যখন মিস নরিনের শেষকৃত্যের অনুষ্ঠানে তাদের বাসায় মানুষের সমাগম হয়েছিল, তখন মিস্টার ব্র্যাড সমস্ত আয়নাগুলোকে কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল, যাতে কেউ তার আসল পরিচয় জানতে না পারে। সেদিন জেমস আসলে মিস্টার ব্র্যাডের গাড়ি চাপায় মারা যায়নি, সে মিস্টার ব্র্যাডের রূপ ধারণ করেছিল। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।